রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। সীমান্ত সংঘাত নিয়ে ভারত ও তালেবান সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের। পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ৩ ক্রিকেটার সহ নিহত শতাধিক। তীব্র উত্তেজনা দুই দেশের মধ্যে। গোটা যুক্তরাষ্ট্রের বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে। গাজায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জনকে হত্যা ইসরায়েল আর্মির। আফগানিস্তানের পাকতিকা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৩ ক্রিকেটার সহ শতাধিক আফগান নিহত হয়েছে। পাকিস্তান তথ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হামলায় ৭০ জনের মতো সন্ত্রাসী নিহত হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলাকালে শুক্রবার এই হামলা চালায় পাকিস্তান। তবে পাকিস্তান অভিযোগ করেছে, যুদ্ধবিরতি চলাকালে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে হামলা চালিয়েছে পাকিস্তানে। পাকিস্তান আর্মি তার উপযুক্ত জবাব দিয়েছে। শুক্রবারের হামলা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবারের হামলার জবাবে আগামী নভেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ত্রিদেশীয় ক্রিকেট ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। গত বুধবার পাকিস্তান প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালায় আফগানিস্তানের কাবুল ও কান্দাহার শহরে। এরপর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। শুক্রবার তার মেয়াদ শেষ হবার আগেই পাকিস্তান আবার পাকতিকা এলাকায় বিমান হামলা চালায় বলে অভিযোগ তালেবান সরকারের। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার বলেছেন, যুদ্ধবিরতি চলাকালে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে খারিজ গুল বাহাদুর নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালায়। জবাবে পাকিস্তান নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ৬০ থেকে ৭০ জন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে। পাকিস্তান আর্মি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারতের মদদে ও উস্কানিতে তালেবান সরকার বারবার পাকিস্তান সীমান্তে হামলা পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পাকিস্তানের একাধিক মন্ত্রী বলেছেন, আফগানিস্তানের তালেবান সরকার এখন চলছে দিল্লির নির্দেশে। এদিকে তালেবান যোদ্ধারা ৯৩,০০০ নামক একটি হ্যাশট্যাগ প্রচারণা শুরু করেছে পাকিস্তানের বিরুদ্ধে। সাম্প্রতিক সীমান্ত যুদ্ধে পাকিস্তান আর্মির একটি ট্যাঙ্ক দখল করেছে তালেবানরা। এর সাথে রয়েছে পাকিস্তান সেনাদের কিছু প্যান্ট। পাকিস্তানি সেনাদের প্যান্ট লাঠির মাথায় টানিয়ে ৯৩,০০০ হ্যাশট্যাগ নামন প্রচারণা শুরু করেছে। এর মাধ্যমে তারা পাকিস্তান আর্মিকে স্মরণ করিয়ে দিয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে ভারতের কাছে ৯৩,০০০ সৈন্য ও লোকবল নিয়ে আত্মসমর্পণের ঘটনা। তালেবানদের এই হ্যাশট্যাগ প্রচারণা উঠে এসেছে ভারতের গণমাধ্যমেও। পাকিস্তানের একটি ট্যাঙ্ক দখল এবং ৯৩,০০০ হ্যাশট্যাগ প্রচারণার মাধ্যমে তালেবানরা বোঝাতে চাচ্ছে, যুদ্ধ শুরু হলে আফগানিস্তানের বিরুদ্ধেও পাকিস্তানকে ১৯৭১ সালের পরিণতি বরণ করতে হবে। গত ৯ অক্টোবর দুই দেশের মধ্যে তীব্র সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে। সীমান্ত সংঘর্ষের ঘটনা এখন দুই দেশের মধ্যে পূর্ণ যুদ্ধের দিকে রূপ নিচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের জঙ্গি হামলার খবর বেশ উৎসাহের সঙ্গে প্রচার করছে ভারতের গণমাধ্যম। শুক্রবার পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এই বিবৃতিকে পক্ষপাতমূলক অপেশাদার হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা তারার। তিনি বলেন, ঘটনার পূর্ণ তদন্ত না করে তারা আগেই বিবৃতি দিয়েছে, অথচ পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত সন্ত্রাসের শিকার। আতা তারার বলেন, হামলার পরপরই পাকিস্তানের নিন্দা জানায় আইসিসি। এরপরই আইসিসির চেয়ারম্যান জয় শাহ তার ব্যক্তিগত এক্সে একই পোস্ট দেন। এভাবে তারা উস্কানি দিতে থাকে আফগান ক্রিকেট বোর্ডকে। সীমান্ত সংঘাত বন্ধের উপায় নিয়ে শনিবার কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে পাকিস্তান আফগানিস্তান সরাসরি আলোচনা। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সীমান্তের সমস্ত সন্ত্রাসীদের ঘাঁটি নির্মূল করার। বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আফগানিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।
আফগানিস্তানের তালেবান সরকার ও ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। আসিম মুনির বলেছেন, যারা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করবে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের এবটাবাদে একটি সেনা সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দিলেন জেনারেল মুনির। জেনারেল মুনির তালেবান সরকারের প্রতি বলেন, তাদের উচিত নয় পাকিস্তান বিরোধী কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও সহায়তা করা। তারা যদি এটা বন্ধ না করে তাহলে আমরা এটা বন্ধ করার জন্য যা যা করার দরকার তা করব। এরপর ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেনারেল মুনির বলেন, ভারতকে নেতৃত্বকে আমি সাবধানে থাকার পরামর্শ দিচ্ছি। পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো জায়গা নেই। আপনাদের কোনো হুমকিতে আমরা ভয় পাই না। সামান্য উস্কানিতেও আমরা চূড়ান্ত জবাব দিতে দ্বিধা করব না। জেনারেল মুনির বলেন, নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলে পাকিস্তান কি জবাব দেবে তা কেউ কল্পনাও করতে পারবে না। গোটা যুক্তরাষ্ট্র জুড়ে শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে। নো কিংস শিরোনামে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যে 2500টির বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সেনা মোতায়েন, শাটডাউন, স্বাস্থ্যসেবা কর্তন ও ট্রাম্পের অভিবাসন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আয়োজন করা হয়েছে এই বিক্ষোভ। অর্থের অভাবে গত 1 অক্টোবর থেকে শুরু হয়েছে শাটডাউন। শাটডাউনের অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে অনেক কর্মকর্তা কর্মচারীর বেতন। অনেকে পাঠানো হয়েছে লম্বা ছুটিতে, অনেককে করা হবে বরখাস্ত। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সেবামূলক প্রকল্প ও ফান্ড। শাটডাউন নিয়ে বর্তমানে বেকায়দায় রয়েছে ট্রাম্প প্রশাসন। বাইডেন প্রশাসনের আমলেও শাটডাউনের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। তবে শেষ মুহূর্তে বিশাল ঋণ নিয়ে সেটা মোকাবেলা করে বাইডেন প্রশাসন। কিন্তু ট্রাম্প প্রশাসন ঋণ নিতে ব্যর্থ হয়েছে ডেমোক্র্যাটদের বিরোধিতার কারণে। একদিকে নিজ দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছে না, অপরদিকে ইউক্রেন ও ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও নগদ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন ইউক্রেনের পেছনে খরচ করেছে $100 বিলিয়ন বেশি। এ নিয়ে তীব্র ক্ষোভ ছিল যুক্তরাষ্ট্রের মানুষের মনে। সর্বশেষ নির্বাচনে বাইডেনের পরাজয়ের অন্যতম কারণ ইউক্রেন ও ইসরায়েল ইস্যু। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় এসে ইউক্রেন আর ইসরায়েলের পেছনে একইভাবে অর্থ ঢালা অব্যাহত রেখেছেন। ফলে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ। তার এই অংশ হিসেবে শনিবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে তারা রাজপথে নেমে আসেন ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রতিবাদী আমেরিকান শেম অন ইউ ট্রাম্প, ক্লাস ক্লাউন ট্রাম্প, Tax Zorder the Trump is a traitor, no one is illegal in stolen land, immigrants welcome, no kings in America ইত্যাদি হাজার হাজার স্লোগান লেখা প্ল্যাকার্ড ও পোস্টার বহন করেন। ইসরায়েল গাজায় হত্যা করেছে একই পরিবারের 11 জনকে। এদের মধ্যে 7 জন শিশু ও 3 জন নারী। তারা একটি গাড়িতে করে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় ইসরায়েল আর্মি একটি ট্যাঙ্ক থেকে তাদের ওপর গোলা ছুড়লে তারা সবাই ঘটনাস্থলে নিহত হন। পরিবারটির কর্তা ব্যক্তির নাম শাবান। গাজার জাইতুন নেইবারহুড এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। 8 দিন আগে যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল আর্মি এই ধরনের বর্বরতা পরিচালনা করল গাজার ফিলিস্তিনিদের ওপর। কেউ জানে না কি কারণে ইসরায়েল আর্মি ঠান্ডা মাথায় এই ধরনের পৈশাচিকতা ঘটালো নিরপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর। ইসরায়েল আর্মির এই পৈশাচিকতা বিষয়ে সম্পূর্ণ নীরব সিএনএন, বিবিসি সহ পশ্চিমা বর্ণবাদী সব গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাদেরকে কোনো ধরনের সতর্ক করা হয়নি এবং তারা ইসরায়েল আর্মির প্রতিও কোনো ধরনের উস্কানিমূলক কিছু করেনি। আল জাজিরার খবরে বলা হয়েছে, শাবান পরিবারের নিহত 11 জনের মধ্যে 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া বন্দীরা জানাচ্ছেন তাদের ওপর লোমহর্ষক নির্যাতনের ঘটনা। বন্দী অবস্থায় অনেকে চিরতরে অন্ধ, অনেকে মানসিক ভারসাম্যহীন, অনেকে হয়েছেন পঙ্গু। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরায়েল তাদের কারাগার থেকে 2000 ফিলিস্তিনি মুক্তি দিয়েছে, যাদেরকে 2023 সালে যুদ্ধ শুরুর পর গ্রেফতার করা হয়েছিল। এখনও কয়েক হাজার বন্দী রয়েছে ইসরায়েলের কারাগারে। ইরান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তার নতুন লুইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন রেজভান। সাম্প্রতিক কয়েক বছরে ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যে এক ধরনের কৌশলগত রূপান্তর ঘটিয়েছে এবং ইরান সেই রূপান্তরের এক লক্ষণীয় কন্ট্রিবিউটর। রেজভান কেবল একটি প্রযুক্তিগত আবিষ্কার নয়,
এটি ইরানের সামরিক চিন্তাধারার একটি বাস্তব অভিব্যক্তি, যেখানে ব্যয়দক্ষ, সহজ, মোতায়েনযোগ্য এবং টেকনিক্যালভাবে ব্যবহারযোগ্য ইউনিটগুলোর মাধ্যমে আক্রমণাত্মক সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। রিজভানকে ইরানীয় সামরিক মহলে আকাশের নীরব শিকারী বলা হচ্ছে, কারণ এটি তুলনামূলকভাবে ছোট, নিচু উচ্চতায় উড়ে বেশি সময় স্থিতি বজায় রাখতে সক্ষম এবং শেষ মুহূর্তে নিজেকে লক্ষ্যবস্তুর সঙ্গে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এই ড্রোনটির আসল শক্তি তার সরলতা, কৌশলগত স্বল্প ব্যয় এবং অপারেটরের নিয়ন্ত্রণে থাকা সুনির্দিষ্টতা, যে কারণে এটি কেবল সরাসরি ক্ষতি নয় বরং মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করতে সক্ষম। রেজভানের প্রযুক্তিগত সরঞ্জামপত্র এবং অপারেশনাল প্যারামিটারগুলো ইরানের সাম্প্রতিক লোয়িং প্রোফাইল অর্সরি সমাধানের ধারাবাহিক একটি লিঙ্ক। ড্রোনটি ডিজাইন করা হয়েছে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল মিশনের জন্য। এর কার্যকরী রেঞ্জ আনুমানিক 20 কিলোমিটার এবং একবার উঠে গেলে উড়ার ক্ষমতা প্রায় 20 মিনিট। এই সময় এটি লক্ষ্য অঞ্চল পর্যন্ত পৌঁছে সেখানে দীর্ঘক্ষণ ঘুরে দেখাশোনা করতে পারে এবং অপারেটরকে সরাসরি ভিজুয়াল ফিড পাঠায়। সামনের দিকে স্থাপিত উচ্চ রেজলিউশনের ক্যামেরা অপারেটরকে লাইভ ভিডিও দেয়, ফলে তারা বাস্তব সময় লক্ষ্য নির্ধারণ বা পুনর্নির্ধারণ করতে পারেন এবং সঠিক মুহূর্তে কমান্ড পাঠিয়ে ড্রোনকে আত্মঘাতীভাবে আঘাত হানার নির্দেশ দেন। লঞ্চের ক্ষেত্রে রেজভানকে বিশেষভাবে তৈরিকৃত পোর্টেবল টিউব লঞ্চার থেকে নিক্ষেপযোগ্য করা হয়েছে, ফলে সামরিক ইউনিটে মোতায়েন করা সহজ এবং দ্রুত সরানো যায়। এটি মোবাইল ট্যাকটিক্যাল ইউনিটগুলোর সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে পারে। ওয়ারহেড সাধারণত হালকা ধরনের বিস্ফোরক, যা অ্যান্টি পার্সোনাল বা ছোট ভেহিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। স্ট্র্যাটেজিক স্তরের বড় ধরনের ধ্বংসের জন্য নয়, বরং নির্দিষ্ট টার্গেটকে শেষ করতে উপযুক্ত। রেজভানের ডিজাইন দর্শনটি অত্যন্ত কৌশলগতভাবেই ছোট করা হয়েছে। ভারী, জটিল এবং ব্যয়বহুল প্ল্যাটফর্ম নয়, বরং সাশ্রয়ী, সহজ, রক্ষণাবেক্ষণযোগ্য এবং দ্রুত মোতায়েনযোগ্য একটি সিস্টেম। হালকা কম্পোজিট ফ্রেম, স্ট্রিমলাইন বডি এবং কার্যকরী অ্যারোডাইনামিক্স ড্রোনটিকে নিচু উচ্চতায় স্থিতিশীলভাবে ঘুরতে সক্ষম করে। সামনের মধ্যে থাকা অপটিক্যাল সেন্সর সিস্টেম রিয়েল টাইম ভিডিও স্ট্রিম করে। এটি হিউম্যান ইন দ্য লুপ অপারেশনকে সমর্থন করে, অর্থাৎ অপারেটর শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তে অংশগ্রহণ করেন, যা ভুল টার্গেটের ঝুঁকি কমায় এবং চলমান লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা বাড়ায়। রেজভানের কম রাডার সিগনেচার এবং নিচু প্রোফাইল এটিকে রাডার ভিত্তিক আবিষ্কারের সম্ভাবনা কমিয়ে দেয়, বিশেষত যখন এটি শহুরে কনফিগারেশন বা পাহাড়ি ভূপ্রান্তে ব্যবহার করা হয়। এছাড়া লঞ্চার ভিত্তিক অপশন এবং হাতে বহনযোগ্য কনফিগারেশন এটিকে গেরিলা বা অনিয়মিত বাহিনীর জন্য ব্যবহারযোগ্য করে তোলে। মোট কথা, রেজভানকে একটি বহুমুখী ট্যাকটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ধরা হচ্ছে। রেজভানকে অন্যান্য ইরানীয় ড্রোন, বিশেষত শাহেদ 131 বা 136 এবং আবাবিল সিরিজের সঙ্গে তুলনা করলে দেখা যায় এটি সম্পূর্ণ অন্য শ্রেণীর অস্ত্র। শাহেদ সিরিজ দীর্ঘ পরিসরের কামিকাজে ড্রোন, স্ট্র্যাটেজিক লক্ষ্য ধ্বংসের উদ্দেশ্যে নির্মিত এবং বহুবিধ রেঞ্জে ব্যবহারযোগ্য। আবাবিলও অনুরূপ প্ল্যাটফর্মগুলো নজরদারি ও আংশিক আক্রমণ উভয় কাজেই ব্যবহৃত হয়েছে। রেজভানের রেঞ্জ যেখানে 20 কিলোমিটার সীমানার মধ্যে সীমাবদ্ধ, সেটি বুঝিয়ে দেয় যে এর লক্ষ্যবস্তু সাধারণত ছোট, নিজস্ব ট্যাকটিক্যাল ইউনিটের পাশে বা একটি নির্দিষ্ট আঞ্চলিক টার্গেটে সীমাবদ্ধ থাকবে। এটি স্ট্র্যাটেজিক অস্ত্রের পরিবর্তে ট্যাকটিক্যাল টুল, কিন্তু এই ছোট রেঞ্জ অর্থে এটিকে কম প্রভাবশালী বললে ভুল হবে, কারণ শহরতলি বা সীমান্ত সংঘাতে ছোট, দ্রুত ও সুনির্দিষ্ট আঘাতের জন্য এটি অনেক বেশি কাজে দেয়। একটি সস্তা রেজভান ড্রোন যদি সঠিক লক্ষ্যবস্তুতে প্রবেশ করে একটি করওয়ান লজিস্টিক যান, ছোট রাডার স্টেশন বা কমিউনিকেশন নোড ধ্বংস করে, তবে তার ফলাফল মারাত্মক হিসেবেই ধরা হয়। অর্থাৎ এখানে প্রশ্নটা কেবল রেঞ্জ নয়, প্রভাব কতটা কৌশলগত ও মনস্তাত্ত্বিক তা বিবেচিত। রেজভানের অপারেশনাল প্রেক্ষাপটগুলো বেশ বিস্তৃত। সীমান্ত সংঘাত, নগর যুদ্ধ, সন্ত্রাসবিরোধী অভিযান ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার অপারেশন, এসবের জন্য এটি একদম প্রাসঙ্গিক। সীমান্ত এলাকায় বা দুর্গম এলাকার কোনো ছোট ইউনিটকে নিয়ন্ত্রণে আনার জন্য এটি ব্যবহার করা হয়। রেজভানকে পাহাড়ি বা ক্ষুদ্র ভূখণ্ডের প্রতিরোধের একটি কার্যকর উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। শহুরে পরিবেশে যেখানে শত্রু ঘনভাবে ছড়িয়ে আছে এবং আঘাতের ফলে অবাঞ্ছিত বা কোলাবরেশন ঘটার ঝুঁকি রয়েছে, সেখানে ম্যান ইন দ্য লুপ ফিচারটি জরুরি। অপারেটর লাইভ ফিড দেখে সিদ্ধান্ত গ্রহণ করে কেবল সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে।
ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমর্থনে রেজভান হঠাৎ করে কোনো কমিউনিকেশন নোড অথবা রাডার কভারেজে অনুপ্রবেশ করে অপারেশনাল প্রস্তুতিতে বড় ধরনের ক্ষতি সংগঠিত করতে পারে। রেজভানের কৌশলগত মূল্য বোঝার জন্য ইরানের অ্যাসিমেট্রিক ডিটারেন্স নীতির কথা মনে রাখা জরুরি। ইরান ইতিহাস ধরে বড় ও ব্যয়বহুল অস্ত্রের মাধ্যমে সরাসরি শক্তি নিশ্চিত করার পরিবর্তে কম খরচে উচ্চ প্রভাবশালী ক্ষমতা তৈরি করে এসেছে। মিসাইল, স্মল শিপস, সাবসনিক অস্ত্র এবং ড্রোন ফোর্স এই নীতির অংশ। রেজভান ঠিক সেই নীতির উপযোগী একটি সমরাস্ত্র। এটি তুলনামূলকভাবে কম ব্যয়ে উচ্চ ক্ষতি ঘটাতে সক্ষম একটি সমরাস্ত্র, যা আবার সহজেই প্রচলিত ট্যাকটিক্যাল ইউনিটগুলোর সঙ্গে একীভূত করা যায়। বিশেষ করে গেরিলা বা নন স্টেট অ্যাক্টর যারা কম রিসোর্স নিয়ে বড় দেশে প্রতিরোধ গড়ে তুলতে চায়, তাদের জন্য রেজভানের আকর্ষণীয়তা খুব বেশি। রেজভানের সহজলভ্যতা ও কম খরচের কারণে এটি প্রক্সি শক্তিগুলোর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠবে। রেজভান রপ্তানি শুরু হলে এর আঞ্চলিক প্রতিক্রিয়া নিয়েও নানা প্রশ্ন উঠবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, এমনকি পশ্চিমা স্বার্থ সংশ্লিষ্টরা রেজভানকে হুমকি হিসেবে নিতে বাধ্য হবে। একই সঙ্গে রেজভান যদি নন স্টেট অ্যাক্টরদের মাঝে ছড়িয়ে পড়ে, তবে আঞ্চলিক নিরাপত্তা জটিল হয়ে উঠবে। ফলে সামরিক কূটনীতি ও রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ে নতুন চাপ সৃষ্টি হতে পারে। রেজভান প্রযুক্তিগতভাবে এখনো আদ্যপান্ত পরিপক্ক নয়, কিন্তু ভবিষ্যতে এটি বিভিন্ন দিক থেকে আপগ্রেডের সম্ভাবনা রাখে। সম্ভাব্য আপগ্রেডগুলোর মধ্যে রয়েছে রেঞ্জ বাড়ানো, যেমন 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা, শনাক্তকরণ সক্ষমতা বৃদ্ধির জন্য ইনফ্রারেড ও মাল্টি স্পেকট্রাল সেন্সর সংযোজন এবং সোয়ার্ম অপারেশনের যোগ। সোয়ার্ম মোডে একাধিক রেজভানকে সম্মিলিতভাবে পরিচালনা করা গেলে তারা সিস্টেমেটিকভাবে কোনো এলাকাকে পরিবেষ্টন করে ফেলে এবং একাধিক টাইপের লক্ষ্যকে সমান্তরালভাবে আক্রমণ করতে পারে। এই ধরনের কনফিগারেশন প্রতিরক্ষামূলক সিস্টেমকে অত্যন্ত চাপে ফেলতে সক্ষম। তাছাড়া উন্নত নেভিগেশন সিস্টেম ও জ্যাম রেজিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করলে রেজভানকে আরও নির্ভরযোগ্য করা সম্ভব। বিশেষত ইলেকট্রনিক ডোমেইনে অত্যন্ত প্রতিরোধী কৌশল প্রয়োগ করা যায়। রেজভানের সবচেয়ে কার্যকরী দিক হল তার মনস্তাত্ত্বিক প্রভাব। কোন সেনাবাহিনী বা আনুষঙ্গিক ইউনিট যখন জানে যে আকাশে ছোট নীরব ড্রোন ঘুরছে এবং যে কোনো সময় একটি আত্মঘাতী আঘাত নেমে আসতে পারে, তখন তারা ওয়ালিং, চাপ ও অস্বস্তিতে থাকে। এতে মনোবল নষ্ট হয়ে যেতে পারে। মনের ওপর এমন চাপ সামরিক কার্যকারিতাকে প্রভাবিত করে এবং সাময়িক প্রতিরক্ষার হার কমে যায়। কাউন্টার অফেন্সিভ পরিকল্পনায় ভুল হয় এবং ফলস্বরূপ ট্যাকটিক্যাল ক্ষেত্রে অপরিবর্তনীয় ফল দেখা দিতে পারে। এই মানসিক দিকটি প্রশস্তভাবে গ্রাহ্য করা দরকার, কারণ ড্রোন ভিত্তিক শক্তি কোনো একটি বিভাজ্য মাত্রা নয়। এটি বাস্তবে ও মনস্তাত্ত্বিক উভয় স্তরে প্রতিপক্ষকে প্রভাবিত করে। রিজিওনাল অপারেশনের বাস্তবতায় রেজভান ইতিমধ্যে ইরানের অভ্যন্তরীণ সামরিক মহড়ায় প্রদর্শিত ও পরীক্ষিত হয়েছে। যদিও বড় পরিসরে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জ্বলন্ত প্রমাণ এখনও সীমিত, তবু অ্যানালিস্টরা অনুমান করছেন যে এর ব্যবহার দ্রুত পরিবর্তনশীল হবে, কারণ এটি ইরান ও তার মিত্রদের কাছে কৌশলগতভাবে খুবই লাভজনক। উদাহরণস্বরূপ, ছোট আক্রমণাত্মক অভিযানে, সীমান্ত অভিযানে বা বিশেষ লক্ষ্য বস্তুতে দ্রুত আঘাত করতে রেজভান একটি আদর্শ সমরাস্ত্র। শহরে স্নাইপার বা প্রদক্ষিণকারী সন্ত্রাসী গ্রুপ মোকাবেলায় এটি কার্যকর, কারণ এটি দিয়ে অপারেটরের লাইভ ভিউ থেকে ঝুঁকিপূর্ণ লক্ষ্য চিহ্নিত করে নির্দিষ্ট আঘাত করা যায়, যাতে অযাচিত সাইড ইফেক্ট কম হয়। এছাড়া রেজভানকে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সাথে যুক্ত করে শত্রু যোগাযোগ বা কমান্ড অ্যান্ড কন্ট্রোলকে বিঘ্নিত করা সম্ভব, যা একটি কৌশলগত সুবিধা এনে দেয়। তবে রেজভান সম্পর্কে কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকি রয়েছে। স্বল্প রেঞ্জের কারণে এটি দূরবর্তী স্ট্র্যাটেজিক লক্ষ্যকে পতিত করতে পারে না। এছাড়া এটি ছোট ও হালকা ফ্রেম, মানে প্রতিটি ড্রোনের ধ্বংস ক্ষমতা সীমাবদ্ধ। উন্নত প্রতিরক্ষা সিস্টেম যেমন স্বয়ংক্রিয় ড্রোন শিকার ড্রোন, ক্লোজ ইন উইপন সিস্টেম এবং উন্নত এয়ার ডিফেন্স রাডার রেজভান ধাঁচের ড্রোনগুলোকে দ্রুত শনাক্ত করে নির্মূল করতে পারে। তাছাড়া রেজভান যদি ব্যাপকভাবে রপ্তানি হয় এবং বিশেষত নন স্টেট অ্যাক্টরদের হাতে চলে যায়, তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে ইরান আরও দমনমূলক চাপের মুখোমুখি হতে পারে, যা তার কৌশলগত ও কূটনৈতিক স্বার্থের বিপরীতে কাজ করতে পারে। তাই ইরানকে সম্ভাব্য রপ্তানির ক্ষেত্রে কৌশলগত নিয়ন্ত্রণ, শর্ত আরোপ ও গোপনীয়তা বজায় রাখতে হবে যদি তারা এই প্রযুক্তি তাদের স্বার্থে ব্যবহার করতে চায়। অর্থনৈতিক দিক থেকেও রেজভান একটি আকর্ষণীয় পণ্য। নিম্ন খরচে উৎপাদনযোগ্য হওয়ায় এটি দ্রুত তৈরি করা যায় এবং মজুত করে রাখা যায়।
যুদ্ধকালীন সময়ে এমন প্ল্যাটফর্মগুলো অনেক বড় কৌশলগত সুবিধা দিতে পারে, কারণ অধিক সংখ্যায় স্বল্প ব্যয় অস্ত্র লঞ্চ করে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাকে দুর্বল করা যায় এবং ভাইরাল ডিলিউশন তৈরি করা হয়। ফলে সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা সঠিকভাবে কোনগুলো আরোপ করা উচিত তা নির্ধারণ করতে ব্যর্থ হয়। এই কৌশলটি এক ধরনের সংখ্যাভিত্তিক দুর্বলতা সৃষ্টি করে, যা আক্রমণকারীর জন্য সুযোগ সৃষ্টি করে। শেষ কথা হিসেবে বলা যেতে পারে, রেজভান কেবল একটি ড্রোন মডেল নয়, এটি আধুনিক যুদ্ধ ও প্রতিরক্ষা চিন্তার প্রতিচ্ছবি। যেখানে আগে আধিক্য ছিল বড় বিমান, ট্যাঙ্ক বা ব্যয়বহুল মিসাইল সিস্টেমের উপর, আজ সেখানে বিকল্প পথ হিসেবে ছোট, সাশ্রয়ী এবং বুদ্ধিমান অস্ত্রের ভূমিকা বেড়ে যাচ্ছে। ইরান এই পরিবর্তনটি আগে থেকেই অনুধাবন করেছে এবং তার সামরিক কৌশলে এটিকে অন্তর্ভুক্ত করেছে। রেজভান সেই কৌশলের একটি উপযোগী ও বাস্তবায়নযোগ্য অংশ, যা সীমিত রেঞ্জেও কৌশলগত প্রভাব ফেলতে সক্ষম। ভবিষ্যতে যদি রেঞ্জ বাড়ানো হয়, সেন্সর উন্নত করা হয় এবং সোয়ার্ম অপারেশন যোগ করা হয়, তাহলে রেজভান কেবল স্থানীয় ট্যাকটিক্যাল অস্ত্রই থাকবে না, এটি একটি বহুমাত্রিক কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হবে। তবে একই সঙ্গে এর রপ্তানি, অপব্যবহার এবং আঞ্চলিক নিরাপত্তায় সৃষ্ট উদ্বেগগুলো আন্তর্জাতিক নীতি নির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। রেজভান প্রমাণ করে দেবে যে আধুনিক যুদ্ধের ভয়াবহতা এখন শুধু বড়ত্বে নয়, বরং ক্ষুদ্র স্মার্ট প্রযুক্তির সমরাস্ত্র কখনো কখনো বড় ও ব্যয়বহুল সমরাস্ত্রকেও ধ্বংস করে দিতে পারে। গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফা ক্রসিং বহু বছর ধরেই ফিলিস্তিনিদের জন্য একমাত্র মুক্ত প্রবেশ দ্বার হিসেবে বিবেচিত। এই সীমান্ত পথ দিয়েই সাধারণত ফিলিস্তিনিরা চিকিৎসা, শিক্ষা কিংবা আশ্রয়ের সন্ধানে মিশরে যেতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, রাফা ক্রসিং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই ঘোষণা এসেছে এমন এক মুহূর্তে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার কথা ছিল এবং চুক্তির প্রথম ধাপে জিম্মিদের বিনিময় প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছিল। ইসরায়েলের এই পদক্ষেপ কেবল মানবিক সংকটকেই আরও গভীর করবে না, বরং এটি মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ ও ট্রাম্প প্রশাসনের ২০ দফা শান্তি পরিকল্পনার কার্যকারিতা সম্পর্কেও গুরুতর প্রশ্ন তুলেছে। রাফা সীমান্ত পথ গাজা উপত্যকার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার, যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এই ক্রসিং নিয়ে মিশর ও ইসরায়েলের মধ্যে প্রায় অব্যাহত টানাপোড়েন চলে আসছে। ইসরায়েল বারবার অভিযোগ করেছে যে রাফা দিয়ে অস্ত্র সামগ্রী ও যোদ্ধারা গাজায় প্রবেশ করে। অন্যদিকে ফিলিস্তিনিরা বলেন, এই পথটি ছাড়া তাদের বেঁচে থাকার কোনো উপায় নেই। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে রাফা কার্যত বন্ধ হয়ে পড়ে। মে ২০২৪ থেকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজা অংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করে। ফলে রাফা আর কার্যত ফিলিস্তিনের স্বাধীন প্রবেশপথ হিসেবে রইল না। বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর এই সিদ্ধান্ত রাফাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের এক দৃষ্টান্তে পরিণত করেছে। ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, রাফা ক্রসিং পুনরায় খোলার বিষয়টি নির্ভর করবে হামাস কতটা তাদের দায়িত্ব পালন করছে, বিশেষ করে জিম্মিদের মৃতদেহ ফেরত দেয়া এবং যুদ্ধবিরতির কাঠামো মেনে চলার ক্ষেত্রে। এই বক্তব্যের ভেতরে রয়েছে এক গভীর রাজনৈতিক উদ্দেশ্য। একদিকে ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছে, অন্যদিকে রাফা বন্ধ রেখে তারা গাজার উপর মানবিক চাপ বাড়িয়ে হামাস কোণঠাসা করতে চাইছে। এটি কার্যত এক ধরনের মানবিক অপরাধ, যার মাধ্যমে ইসরায়েল কূটনৈতিকভাবে হামাসকে ভেতর থেকে ভেঙে ফেলতে চায়। অন্যদিকে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি ও লাশ ফেরতের কাজ সম্পন্ন করছে। হামাস ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং ১১ জন নিহত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে। বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। তবুও ইসরায়েলের অসন্তুষ্টি যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে এবং রাফা বন্ধ থাকার মাধ্যমে গাজার মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এই পুরো প্রেক্ষাপটে কেন্দ্রবিন্দুতে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা। এটি মূলত গাজা পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং একটি নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই পরিকল্পনা বাস্তবায়ন তদারকি করতে ইসরায়েল সফর করছেন। পরিকল্পনার ৯ম দফায় বলা হয়েছে একটি আন্তর্জাতিক সংক্রমণকালীন প্রতিষ্ঠান বোর্ড অফ পিস গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজে। এই বোর্ড গাজার পুনর্গঠন ও তহবিল ব্যবস্থাপনা পরিচালনা করবে যতদিন না পর্যন্ত প্যালেস্টাইন কর্তৃপক্ষ সংস্কার সম্পন্ন করে। এই প্রস্তাবের মধ্যে অন্তর্নিহিত রয়েছে পশ্চিমা আধিপত্যের ছায়া। গাজার ভবিষ্যৎ প্রশাসন আন্তর্জাতিক বোর্ডের অধীনে পরিচালিত হলে তা ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের হস্তক্ষেপের সমান। তাছাড়া ট্রাম্প নিজে ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকলে ইসরায়েলপন্থী নীতির প্রভাব থাকবে অনিবার্যভাবে। অনেক বিশ্লেষকের মতে এটি এক নতুন ধরনের নিও কলোনিয়াল কাঠামো, যেখানে গাজার জনগণ আবারও আন্তর্জাতিক ম্যান্ডেটের অধীনে পরাধীন হয়ে পড়বে। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজার নিরাপত্তা রক্ষায় একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার নেতৃত্বে থাকবে মিশর এবং এতে অংশ নেবে তুরস্ক, ইন্দোনেশিয়া ও আজারবাইজান। যুক্তরাষ্ট্র চাইছে এই বাহিনীকে জাতিসংঘের আনুষ্ঠানিক ম্যান্ডেট দেয়া হোক, যাতে এটি হাইতির সশস্ত্র গ্যাং দমনের মতো শক্তিশালী ক্ষমতা পায়। ইউরোপীয় বা ব্রিটিশ সেনা এতে যুক্ত হবে না, তবে যুক্তরাজ্য দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বাস্তবায়ন বিষয়ে পরামর্শ দেবে। এই বাহিনীর গঠন এবং গাজায় তাদের দায়িত্ব নতুন সামরিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে। মিশরকে নেতৃত্বে এনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মুসলিম জনমতকে প্রশমিত করতে চায়। আবার তুরস্ক ও ইন্দোনেশিয়ার অংশগ্রহণ ইসলামিক বিশ্বের অংশগ্রহণ প্রদর্শনের কৌশল মাত্র। আজারবাইজানকে অন্তর্ভুক্ত করে ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককেও কাজে লাগানো হচ্ছে। তবে বাস্তবতায় এই বাহিনী গাজায় স্থিতিশীলতা আনবে কিনা তা অনিশ্চিত। হামাস এখনও তাদের অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, কারণ তাদের সামরিক শক্তি শুধু প্রতিরোধ নয়, রাজনৈতিক অস্তিত্বের প্রতীকও। শান্তি পরিকল্পনার সবচেয়ে কঠিন ধাপ হল হামাসের নিরস্ত্রীকরণ। পরিকল্পনা অনুযায়ী প্রথমে ভারী অস্ত্র ও রকেট লঞ্চার হস্তান্তর করতে হবে, আর ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। কিন্তু হামাসের অস্ত্রাগার শুধুমাত্র যুদ্ধের সরঞ্জাম নয়, এটি প্রতিরোধের ইতিহাসের অংশ। তাই এই শর্ত মানা তাদের অস্তিত্বের জন্যই হুমকি। ফলে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ইসরায়েল হামাস দ্বন্দ্ব আবারও নতুন করে মাথা তুলতে পারে। এই আন্তর্জাতিক কাঠামোর আরেক গুরুত্বপূর্ণ দিক হল যুক্তরাজ্য প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণ। তবে তারা স্বাধীনভাবে কাজ করবে না, বরং আন্তর্জাতিক বাহিনীর নির্দেশনায়। এতে ফিলিস্তিনিদের সার্বভৌম নিয়ন্ত্রণের সুযোগ আরও সংকুচিত হবে। হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠী অবশ্য এটিকে দখলদার প্রশাসনের অংশ হিসেবে দেখাবে, যা গাজার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও বাড়াবে। এই পুরো পরিকল্পনার উপর নজর রাখছেন পশ্চিমা কূটনীতিকরাও। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বোর্ড অব পিসের উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি 15 সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির উপর তদারকি করবেন। 2007 থেকে 2015 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্য শান্তি দূত হিসেবে দায়িত্ব পালনকালে টনি ব্লেয়ার ইসরায়েলপন্থী ভূমিকার জন্য সমালোচিত হয়েছিলেন। তাই তার পুনঃ অংশগ্রহণ অনেকের কাছে পশ্চিমা পক্ষপাত প্রতীক বলে মনে হচ্ছে। ওয়াশিংটন ইসরায়েলকে অনুরোধ করেছে যেন তারা হামাসের চুক্তি লঙ্ঘনের কারণে তীব্র সামরিক প্রতিক্রিয়া না দেখায়। যুক্তরাষ্ট্র এখন মধ্যস্থতাকারীদের উপর চাপ প্রয়োগ করছে যাতে চুক্তির ধারাবাহিকতা বজায় থাকে। কিন্তু এই নীতি মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলেরই পুনরাবৃত্তি, নিয়ন্ত্রণের মাধ্যমে শান্তি রক্ষা। অর্থাৎ মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন নয়, বরং সংকটকে এমনভাবে ধরে রাখা যাতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব বজায় থাকে। এই নীতির বাস্তব প্রয়োগে দেখা যাচ্ছে ট্রাম্পের 20 দফা পরিকল্পনাও এক ধরনের মধ্যপ্রাচ্য প্রোটেক্টরেট, যেখানে গাজার পুনর্গঠন হবে পশ্চিমা অর্থে, পশ্চিমা শর্তে। একদিকে গাজার মানবিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 68,116 এবং আহত 1,70,200 জন। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, এটি এক গভীর মানবিক বিপর্যয়ের প্রতিফলন। রাফা ক্রসিং বন্ধ থাকায় খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের প্রবেশ বন্ধ হয়েছে। জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজার 90% মানুষ বর্তমানে খাদ্য
নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু মৃত্যুর হার দ্রুত বাড়ছে। হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে। রাফা ক্রসিংয়ের পুনরায় বন্ধ হয়ে যাওয়া মানে গাজার জনগণের জন্য জীবন ও মৃত্যুর মাঝে সীমারেখা মুছে যাওয়া। এই পরিস্থিতিতে মিশরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে মিশর আন্তর্জাতিক বাহিনীর নেতৃত্বে থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছে, অন্যদিকে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম ব্রাদারহুড বিরোধী অবস্থান বজায় রাখতে হচ্ছে। হামাসের সঙ্গে আদর্শগত সম্পর্ক থাকা সত্ত্বেও মিশর এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এই দ্বৈত ভূমিকা ভবিষ্যতে মিশরকেই বিপাকে ফেলতে পারে, কারণ গাজার ওপর তাদের নীরবতা বা নিষ্ক্রিয়তা আঞ্চলিক ইসলামপন্থী আন্দোলনকে আবারও উস্কে দিতে পারে। তুরস্ক, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের অন্তর্ভুক্তি এই আন্তর্জাতিক জোটকে আরও কৌশলগত মাত্রা দিয়েছে। তুরস্ক চায় মধ্যপ্রাচ্যে মুসলিম নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে, ইন্দোনেশিয়া চায় মানবিক ভূমিকা রাখতে, আর আজারবাইজান অংশ নিচ্ছে তাদের দ্বৈত পরিচয়ে মুসলিম দেশ এবং ইসরায়েলের মিত্র হিসেবে। এই বহুজাতিক কাঠামো হয়তো ইসরায়েলের প্রত্যক্ষ দখলদারি কমাতে পারে, কিন্তু এতে গাজার সার্বভৌম স্বাধীনতা পুনরুদ্ধার হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বরং এই বাহিনীর মাধ্যমে গাজা এক নতুন প্রশাসনিক প্রোটেক্টরেটে পরিণত হতে পারে, যার শাসন ও নিরাপত্তা দুটোই বিদেশি নিয়ন্ত্রণে। সবশেষে রাফা ক্রসিং বন্ধ রাখার ইসরায়েলি সিদ্ধান্ত, হামাসের উপর শর্ত আরোপ, আন্তর্জাতিক বাহিনীর প্রস্তাব এবং ট্রাম্প প্রশাসনের 20 দফা পরিকল্পনা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এখন নতুন জটিলতার মুখে। এই পরিকল্পনা কাগজে কলমে শান্তি পুনর্গঠনের মতো শোনালেও বাস্তবে এটি গাজার রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোকে পশ্চিমা নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার এক নিখুঁত প্রক্রিয়া। গাজার জনগণের কাছে শান্তি মানে বেঁচে থাকার অধিকার, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির চোখে শান্তি মানে নিয়ন্ত্রিত স্থিতিশীলতা। রাফা ক্রসিং বন্ধ রেখে ইসরায়েল যে বার্তা দিয়েছে তা স্পষ্ট। এই অঞ্চলে মানবিকতা নয়, ক্ষমতার রাজনীতি নির্ধারণ করবে সীমান্তের খোলামেলা ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।